এই ক্যাপাসিটর ইন্ডাক্টর এই দুটো তোমাদের জন্য নতুন এলিমেন্ট ফর দিস কোর্স। তো এখানে কিভাবে এটার এসিতে আমরা কিভাবে এটার মানে ট্রিটমেন্ট বা এটার ক্যালকুলেশনস কিভাবে নিব সেই জিনিসগুলো আমরা দেখলাম, যে এটার ইম্পিডেন্স কত আসছে। ওকে, আর এছাড়াও তোমাদের একটা সিম্পল টাইম ডোমেইনের সার্কিটকে আমরা ফেজার ডোমেইনে নিয়ে সলভ করে আসি, এটাও আমরা লাস্ট ক্লাস দেখেছি। এবং আমরা এই সিস্টেমটাই, যে মনে করো তোমাদের যদি এরকম টাইম ডোমেইনের মানে সাইনোসয়েডাল সোর্স দেওয়া থাকে যেটা আমাদের জন্য এসি সোর্স, সেই কেসে তোমাদের সার্কিটটাকে আমরা যে কোনো টেকনিকে সলভ করব। তো আমরা প্রত্যেকটা টেকনিকে হয়তো একবার দুইবার করে দেখব। আমার সাজেশন থাকবে তোমাদের জন্য অবশ্যই তোমরা বইয়ের বাকি এক্সাম্পল গুলো করে দেখবা। যেমন তোমাদেরকে আমি একটা নোডাল অ্যানালাইসিস দিয়ে করালাম, এখান থেকে তোমাদের টেক অ্যাওয়ে হলো কিভাবে আর কি আমাদের যদি দুইটা ইকুয়েশন আসে তাহলে কিভাবে আমাদের ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্স মেথডে করতে হবে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ এটাই তোমরা ভুল করো অনেকে। আমি এটা দেখেছি যে তোমাদের ইকুয়েশন লিখতে পারছো এরপরে ইয়ার রেজাল্ট মিলে না। তো এরকম যাতে না হয় অবশ্যই তোমাদের ফাইনাল রেজাল্ট আসতে হবে। ইকুয়েশন পর্যন্ত লিখলে হয়তো মার্ক পাবো অবশ্যই ইকুয়েশনের জন্য, বাট ফাইনাল রেজাল্ট না মিললে তো আসলে ফুল মার্কস দেওয়া যায় না। তো নোডাল অ্যানালাইসিস যেভাবে দেখলাম আমরা লাস্ট ক্লাস পর্যন্ত, আজকে আমরা বাকি মেথডগুলো দেখব, যে মেশ অ্যানালাইসিস, সুপারপজিশন, সোর্স ট্রান্সফরমেশন, সব জিনিসগুলোই আমরা আসলে একটু একটু করে দেখে যাব। তোমার আমার সাজেশন থাকবে তোমাদের বইয়ে অসংখ্য এক্সাম্পল এবং এক্সারসাইজের অঙ্ক আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবা এসি ক্যালকুলেশনস এর জন্য। তোমাদের আলটিমেটলি মেথডটা সেম, মানে কি নোড অ্যানালাইসিস করতে গেলে আমাদের অবশ্যই কি নোড ধরে ধরে করতে হবে। সুপার নোড আসলে তখন আমাদের কি করতে হবে, তোমাদেরকে সুপার নোডকে আমরা যেভাবে ডিসি তে করেছিলাম একইভাবে এখানেও এসি তে সুপার নোড ধরে ইকুয়েশন লিখতে হবে। যেমন এই এক্সাম্পলটা ছিল আমাদের সুপার নোড নিয়ে, যেখানে আমাদের v1 v2 টা হলো সুপার নোড, কারণ এখানে একটা ভোল্টেজ সোর্স চলে আসছে। সো যেটা আমাদের কোনো মাথাটাই আসলে গ্রাউন্ডের সাথে কানেক্টেড না এই সোর্সের ভোল্টেজ সোর্স। সো এটা তখন আমাদের নোড অ্যানালাইসিস করার সময় আমাদের একটা ইকুয়েশন লিখতে হয় কি সুপার নোড ধরে, আরেকটা ইকুয়েশন লিখতে হয় ওই নোডের ডিফারেন্স যেটা হয় আসে সোর্সের কারণে। তো এভাবে ধরে তোমাদের ম্যাট্রিক্স মেথডের উপর আশা করি তোমরা এই জিনিসটা মিলাতে পারবা। আজকে আমরা মেশ অ্যানালিসিস দিয়ে শুরু করব। ওকে, তো এরকম একটা সার্কিট তোমাদের যদি দেওয়া থাকে, অবশ্যই আমরা বেসিক্যালি যেভাবে ডিসি তে করেছি হুবহু একই জিনিস আমরা এখানেও চেষ্টা করব করার। তো প্রথমে আগে দেখি যে সার্কিটটা আগে দেখি আমাদের মেশ অ্যানালিসিস করার জন্য কি করতে হয়। সবার আগে মেশের লুপগুলো আইডেন্টিফাই করে i1 i2 i3 যে কয়টা লুপ সে কয়টা কারেন্ট লিখতে হয়। মানে এখানে তোমাদের অবশ্যই দেখতে হবে যে কোনো সিম্পলিফিকেশন করা পসিবল নাকি এবং কোনো সুপার মেশ আছে নাকি। তো সুপার মেশ থাকবে যদি আমাদের দুইটা লুপের মাঝখানে কোনো কমন সোর্স থাকে, যেটা তোমাদের এখানে আসে নাই। সো আসলে তোমাদের সুপার মেশ এখানে আসে নাই। আর সেকেন্ড অফ অল আমরা বললাম যে কোনো সিম্পলিফিকেশন পসিবল নাকি। তোমাদের নোড অ্যানালাইসিস করার সময় অবশ্যই কি একটা নোডের ভোল্টেজ যদি এমন ভাবে আসে যে তোমার যে কোনো একটা সাইডে যদি ভোল্টেজ সোর্স চলে আসে, ধরো যে এরকম এখানে যদি একটা গ্রাউন্ড দিতাম আর এক সাইডে যদি একটা নোড ভোল্টেজ দেওয়া থাকতো, তাহলে আমরা এই নোডের ভোল্টেজটা বলতে পারতাম কত, তাই না? এই নোডের ভোল্টেজটা তখন আমরা বলতে পারতাম যদি এটা গ্রাউন্ড হতো এবং এরকম একটা নোডের ভোল্টেজ এ নোড থাকতো, তখন আমরা ভি এ নোডের ভোল্টেজটা ডিরেক্টলি বলে দিতে পারতাম যেটা হলো 2 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। বাট আমরা এখন মেশ করতেছি, সো আমাদের দেখতে হবে মেশ কারেন্টের কোনো সিম্পলিফিকেশন করা পসিবল নাকি। সো মেশ কারেন্টের জন্য আমাদের দেখতে হবে কোনো একদম লুপের আউটার বাইরের সাইড দিয়ে কোনো কারেন্ট সোর্স আছে নাকি, যেটা আমরা দেখতে পারতেছি এখানে একটা কারেন্ট সোর্স আছে যেটা অন্য কোনো লুপের সাথে শেয়ার্ড না। সো এখানে আমাদের একটা সিম্পলিফিকেশন করা পসিবল। ওকে, তো সিম্পলিফিকেশনটা হলো কি আমরা যখন ডিরেক্টলি বলে দিতে পারি যে আমার i3 এর কারেন্টটা কি হবে, এই যে i3 এই i3 এর কারেন্ট আসলে কি এই কারেন্টটা যেটা হলো 5 অ্যাঙ্গেল 0। ঠিক আছে, তো এখান থেকে আমরা ডিরেক্টলি প্রথমে আমরা যদি তোমরা সিম্পলিফিকেশন না করতে পারো তাহলে আসলে তোমাদের জন্য ক্যালকুলেশনটা অনেক কঠিন হবে, কারণ তখন তোমাদের তিনটা লুপের জন্য তিনটা ইকুয়েশন, তাই না? তো সিম্পলিফিকেশন করে ফেলে আসলে কি 3 লুপের জন্য আমরা দুটো ইকুয়েশন থাকবে, কেন? কারণ একটা সিম্পলিফিকেশন থেকে একটা ভ্যারিয়েবল আমরা পেয়ে যাচ্ছি। সো ফার্স্ট কাজ হবে আমাদের কি এই কারেন্টটাকে লেখা, যেটা হলো i3 সমান 5 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। বুঝা গেছে? এটা হলো কি আমাদের ফার্স্ট সিম্পলিফিকেশন এবং আমাদের প্রথম অলরেডি আমরা একটা মেশ কারেন্ট পেয়ে যাচ্ছি i3। সেকেন্ড কাজ হলো কি তোমাদের এবার বাকি দুইটা, মনে করো মেশ 3 এখন আমার কাজে লাগবে না, কারণ এটা থেকে আমরা অলরেডি কারেন্ট পেয়ে গেলাম। এবার আমাদের i1 মেশ 1 এবং মেশ 2 তে ইকুয়েশন লিখতে হবে। আমরা যদি ইকুয়েশনগুলো দেখি যে মেশ 1 এ আমরা যদি ইকুয়েশন লিখি তাহলে কি হবে, তোমাদের যেভাবে আমরা শিখে আসছি যে i1 এর জন্য কি একবারে যোগ করব, এটা হলো 8 আর এটা হলো প্লাস j10 মাইনাস j2, তাহলে i1 এর জন্য আমাদের 8 আর এখানে আসবে প্লাস j8, এটা হলো i1। ওকে, i1 এর জন্য টোটাল ইম্পিডেন্স এটা আসলো
মাইনাস এখানে i2, সো i2 এর জন্য কত আসবে মাইনাস, এখানে হলো মাইনাস j2 i2, তাই তো। আর i3 এর জন্য কত আসবে মাইনাস j10 i3, i3 আমরা অলরেডি ভ্যালু জানি 5 অ্যাঙ্গেল 0, এটা ইকুয়ালস টু 0। সেখান থেকে এটাকে তুমি সিম্পলিফাই করে ফেলবা, সিম্পলিফাই করে ফেললে i1 i2 একটা ইকুয়েশন তুমি পাবা, যেটা তোমাদের আসবে হলো যদি মেশ 1 এর জন্য বলি এটা হলো 8 প্লাস j8 i1, আর i2 এর জন্য আসবে মাইনাসে প্লাস j2 i2, আর এটাকে আমরা ওই সাইডে নিয়ে যেতে পারি কারণ এটা কনস্ট্যান্ট, সেটা আসবে হলো 50j, তার মানে মাইনাস ওই সাইডে চলে গেলে j পজিটিভ 50। ওকে, এটা তোমাদের ইকুয়েশন 1। এরপর আমরা কি করব, মেশ 2 এর জন্য ইকুয়েশন লিখব, তো দুটো ভ্যারিয়েবল পেয়ে যাব। মেশ 2 এর জন্য আমরা লিখি এখানে মেশ 2 এর জন্য আমাদের এটা হলো আমাদের মেশ 2। সো একবারে যদি আমরা লিখতে চাই তাহলে কি আসবে 4 আর এখানে মাইনাস j4, 4 মাইনাস j4 i2। ওকে, 4 মাইনাস j4 i2, এটা ছাড়াও তোমাদের প্লাস 20 অ্যাঙ্গেল 90। আর নেগেটিভ যেগুলো টার্ম আসবে সেটা হলো কি আমাদের i1 এর জন্য মাইনাস, এখানে মাইনাস j2 i1, আর এখানে আসবে তোমাদের মাইনাস, এখানে আসবে মাইনাস j2 i3 কত 5 অ্যাঙ্গেল 0, আমরা i3 রাখবো না। সো এখান থেকে তোমাদের এটাকে সিম্পলিফাই করবা, করলে i1 i2 টার্মস গুলোকে আলাদা করে নিয়ে আসবা, তাহলে কি আসবে তোমাদের ইকুয়েশনটা আমি লিখে দিচ্ছি একবারে, তোমরা এটা বাসায় অবশ্যই চেষ্টা করবা তো তোমাদের আনতে পারো। এখান থেকে তোমাদের i1 আসবে, ওকে, আর i2 আসবে তোমাদের এখান থেকে, তো এটা আসবে কত প্লাস 4 মাইনাস j4 i2 সমান, বাকি সব হলো কনস্ট্যান্ট টার্ম, এটা এবং এটা হলো কনস্ট্যান্ট, সো এগুলোকে যোগ করে ওই সাইডে পাঠিয়ে দিব, তাহলে তোমাদের আসবে মাইনাস j30, তাহলে তোমাদের ইকুয়েশন 2। এখন আমরা ম্যাট্রিক্স অ্যাপ্রোচে যাব, তো তোমরা অলরেডি অবশ্যই এই জিনিসটা মানে সব ক্যালকুলেশনস দেখবে আলটিমেটলি ম্যাট্রিক্সে করা যাচ্ছে অথবা সাবস্টিটিউশন ভাবে করা যাচ্ছে, তাই না। তো সাবস্টিটিউট করলেও অনেক কঠিন না, পারবা তোমরা, ওভাবে করলেও তোমরা করতে পারবা। আমরা ম্যাট্রিক্স দিয়েই করি আপাতত, কারণ বই দেখবে এগুলো সবই আসলে তোমাদের কিছুই দেখাবে না ম্যাট্রিক্স ক্যালকুলেশন, তোমাদের বলবে এই দুটো ইকুয়েশন থেকে তোমরা রেজাল্ট পাচ্ছ এটা, আর তোমাদের তো পরীক্ষার খাতায় করতে হবে, তাই না। সো এই জন্য আমরা ম্যাট্রিক্স ক্যালকুলেশন করে আমরা প্রথমে ডেল্টা ইকুয়েশনটা লিখতে পারি এরকম যে ইকুয়েশন 1 এর জন্য আমাদের 8 প্লাস j8 আর এটা হলো j2, আর সিমিলারলি ইকুয়েশন 2 থেকে আমরা পাচ্ছি j2 আর এখানে 4 মাইনাস j4। এখানে এটাকে যদি আমরা করি এইটা মাইনাস এটা করলে কত আসবে তোমাদের, একবারে লিখে দিচ্ছি, ওকে, তোমরা এটা বাসায় করবা যে এখানে এতটুকু পর্যন্ত লিখে দিই 8 প্লাস j8 টাইমস 4 মাইনাস j4 মাইনাস j2 টাইমস j2 করবা, করলে দেখবা কত আসে, এটা অবশ্যই তোমাদের আসবে হলো 68। ওকে, এটা হলো ডেল্টা। আর আচ্ছা, আমাদের কি ডেল্টা 1 ডেল্টা 2 সবই বের করব, আমাদের যদি সব না দরকার হয় তাহলে বের করার দরকার নাই। এখানে দেখি আমরা যে আমাদের i1 i2 i3 আমাদের দরকার হলো মেইনলি i0, যদি কোশ্চেনে বলা থাকে যে ফাইন্ড i0, এখানে বলে দিল যে ফাইন্ড i0, তাহলে আমাদের কিন্তু we only need i2, তাই না। i0 এর জন্য আমাদের i2 টা দরকার, i1 দরকার নেই। সো i2 আমরা পাবো কিভাবে ডেল্টা 2 থেকে, তাই না। সো ডেল্টা 2 বের করব, আমাদের ডেল্টা 1 বের করা দরকার, করা যাবে যদি আমাদের দরকার লাগে তখন আমরা বের করব। সো ডেল্টা 2 বের করতে গেলে আমাদের এই ইকুয়েশনে সেকেন্ড কলামটাকে চেঞ্জ করতে হবে, 8 প্লাস j8 এটা হলো j2, আর সেকেন্ড কলামটার জায়গায় আমরা রিপ্লেস করব আমাদের এই কনস্ট্যান্ট টার্মটা দিয়ে, যেটা হলো j50, ইকুয়েশন 1 থেকে j50 এবং ইকুয়েশন 2 থেকে মাইনাস j30 করে তোমাদের যেটা আসবে করে দেখবা, এটা আসবে তোমাদের 416, আমি লিখে রেখেছিলাম। সো 416.17 অ্যাঙ্গেল minus 35.2। ওকে, সো देयरफॉर আমাদের i2 টা আসবে হলো ডেল্টা 2 ডিভাইডেড বাই ডেল্টা করলে যেটা আসে সেটা হলো তোমাদের 6.12, অ্যাঙ্গেলটা হলো -35. এবং আমাদের i2 তো দরকার না, আমাদের দরকার i0। সো i0 হলো i2 অপোজিট ডিরেকশন, সো i0 ইজ অ্যাকচুয়ালি -i2। সো i2 কে -i2 করবা, করলে কি হবে তোমাদের, যেহেতু এটা একটা কমপ্লেক্স নাম্বার, অপোজিট ইনভার্স করে দিলে 6.12 অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে,
তখন আসবে তোমাদের 144.8 তো এটাই তোমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে। সো তোমাদের মেশ অ্যানালাইসিস একটা দেখালাম এক্সাম্পল, অবশ্যই মেশ অ্যানালাইসিস এর মধ্যে সুপার মেশ আসতে পারে, সো সুপার মেশের এক্সাম্পল গুলো তোমরা ট্রাই করবে, ঠিক আছে। আমি আপাতত এটা ডিসকার্ড করে দিচ্ছি কারণ আমাদের এখানে জিনিসটা করা আছে, ওকে, বই থেকেই নেওয়া, সো যেহেতু এখানে সলিউশন দেওয়া আছে আমি আপাতত ডিসকার্ড করে দিলাম। সো এটা হলো তোমাদের ফুল সলিউশন। এবার যাই হলো আমরা সুপারপজিশনে। মেশ অ্যানালিসিস আমাদের বাকি সবগুলো আসলে একই রকম, তোমরা বাসায় ট্রাই করবে। আচ্ছা, সুপারপজিশন আমাদের এসি ক্যালকুলেশনস আসলে খুবই জরুরি। কেন? কারণ ডিসিতে আমরা দেখলাম কি সুপারপজিশনটা আসলে একটা ওয়েস্ট, তাই না? যে আমরা সুপারপজিশনটা আগে একটু দেখি, রিভিউ করি যে আমরা কি কি দেখে আসছিলাম। সুপারপজিশনে ধরি এরকম একটা সার্কিট দেওয়া থাকে যে প্রথমে বললো যে ফাইন্ড বা সলভ দিস সার্কিট, এটা হলো তোমাদের এক্স্যাক্টলি আগের মেশ ইকুয়েশনটাই, কিন্তু মেশ সার্কিটের যে মেশ অ্যানালাইসিস যে করলাম সেই সার্কিটটা আসলে তোমাদের এখন সুপারপজিশনটা করব। তো বলা হলো যে আমরা দেখলাম যে আমরা ডিসিতে খেয়াল করেছিলাম যে সুপারপজিশন ইজ আ ভেরি ওয়েস্টফুল মেথড, কারণ যেই সার্কিটটা আমাদের একটা মেশ অ্যানালাইসিস করেই হয়ে যাচ্ছে সেটাকে আমাদের আসলে মাল্টিপল টাইম সলভ করার কোনো মানে নেই। কেন? সুপারপজিশনে আমাদের কি করা লাগতো, আমাদের ইন্ডিভিজুয়াল এক একটা সোর্স ধরে বাকি সোর্সগুলো বন্ধ রেখে করা লাগতো, সেটাই তো ছিল, তাই না? তো আমাদের দেখা যেত যে এখানে যেমন কয়টা সোর্স, দুইটা, একটা এই সোর্স আর একটা হলো এই সোর্স। তো দুইটা সোর্স থাকলে আসলে দুইবার সলভ করতে হবে, পাঁচটা সোর্স থাকলে পাঁচবার সলভ করতে হবে। সো সুপারপজিশন ওয়াজ ভেরি ওয়েস্টফুল ইন ডিসি, যেখানে আমাদের একবার আমরা 5 অ্যাম্পিয়ার রাখতাম, বাকি যত সোর্স সবগুলোকে বন্ধ রেখে একবার অ্যানালাইসিস করতাম, আবার এটাকে রাখতাম, বাকি সবগুলোকে বন্ধ রেখে অ্যানালাইসিস করতাম। এখন আমরা এই জিনিসটা একবার সলভ করব জাস্ট দেখার জন্য যে এটা কতটুকু ওয়েস্টফুল। বাট কোনো কোনো কেসে সুপারপজিশন আমাদের এসি ক্যালকুলেশনসে অবশ্যই মানে নেসেসিটি, মানে এটা ছাড়া আসলে অন্যভাবে করা যাবে না, এরকম সিচুয়েশনও আসবে এসি ক্যালকুলেশনসে। এর জন্য সুপারপজিশন বিকামস আ নেসেসিটি যখন আমরা এসি ক্যালকুলেশনস করব। আপাতত আমরা ওয়েস্টফুল মেথডটা একবার দেখলে লাইক, আচ্ছা একটু মিউট করতে হবে, ওকে। সো এখানে আমাদের এতটুকু মনে আছে যে আমরা যখন সুপারপজিশন করতাম আমাদের যদি আই নট বের করতে বলতো, আমাদের প্রসিজার ছিল আমরা একবার 5 অ্যাম্পিয়ার সোর্সটাকে রাখবো, এটাকে অফ করে দিব, আর ভোল্টেজ সোর্স অফ করা মানে আসলে শর্ট করে দেওয়া, করে আমরা আই নট বের করব, যেটা নাম দিব আই নট প্রাইম, একটা সোর্স ধরে করলাম। সেকেন্ড বার আমরা 20 ভোল্ট 20 অ্যাঙ্গেল 90 ভোল্টেজ সোর্সটাকে আমরা রাখবো, কারেন্ট সোর্সটাকে আমরা অফ করে দিব, আর কারেন্ট সোর্স অফ করা মানে আসলে এটাকে ওপেন করে দেওয়া। তারপর আমরা সলভ করব, সলভ করে আমরা পাবো হলো আই নট ডাবল প্রাইম। তারপরে দুইটার ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন গুলো যোগ করে দিলে তখন আমরা টোটাল কারেন্ট আই নট পাবো, তাই তো? তো এটাই ছিল আমাদের মেথড ফর ইউজিং সুপারপজিশন। সো আমরা যদি একটু দেখি, আমরা প্রথমে ভোল্টেজ সোর্সটাকে রাখতে চাচ্ছি, কারেন্ট সোর্সটাকে রাখবো না, ওকে, এবং আমরা যে কারেন্টটা পাবো আই নট সেটা হলো আই নট প্রাইম। এখন এটাকে কিভাবে সলভ করা যায় এই আই নট প্রাইমটাকে? দেখো এখানে তোমাদের আসলে অনেক কঠিন করে কি, আমরা যদি এটাকে ওপেন করে দিই, এটা খুলে দিলাম, এখন আমাদের এই সার্কিটটাকে কি নোড মেশ লুপ ধরে করার দরকার আছে? কারণ একটাই ভোল্টেজ সোর্স এবং সেই ভোল্টেজ সোর্সের কারেন্ট বের করতে হবে। সো আমরা কি করতে পারি, এই রেজিস্ট্যান্স গুলোকে সিম্পলিফাই করে, এটাকে সিম্পলিফাই করে এটার সাথে প্যারালালি নিয়ে আসতে পারি। এই যে 8 প্লাস j10 সেটাকে আমরা মাইনাস j2 এর সাথে প্যারালালে নিয়ে আসতে পারি। আমি একটু লিখি এখানে যে 8 প্লাস j10 কে আমরা প্যারালাল করে নিয়ে আসতে পারি মাইনাস j2 এর সাথে, এটাকে আমরা একটা নাম দিলাম zp। তারপরে সেটার সাথে আমাদের যোগ করতে হবে কি 4 মাইনাস j2, এটা কি সিরিজে আছে, সো এটার সাথে আবার zp এর সাথে আমরা যোগ করে দিব কি প্লাস 4 মাইনাস j2। এটা করলে আমরা z টোটাল পেয়ে যাব, z টোটাল পেয়ে যাব। আর তখন আমাদের আই নট প্রাইমটা হবে কি টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স, করে যেই কারেন্টটা পাবো আমরা সেটাই হলো আমাদের আই নট প্রাইম। সো আমরা একটু দেখি এখানে যে আমাদের এখানে তোমাদের ক্যালকুলেশনসটা করে দেওয়া আছে। সো আমি আর নতুন করে লিখতেছি না, আমি জাস্ট তোমাদের এই জিনিসগুলো মুছে দিচ্ছি। সো আই হোপ তোমরা বুঝতে পারছো। আর এতদিন কোনো যেহেতু আমরা ডিসিটা যদি ভালো মতো করে, আমি তোমাদের ডিসিতে অনেক এক্সাম্পল দেখানো হয়েছে, এর কারণে যদি আমাদের অনেক টাইম লেগেছে, বাট অ্যাটলিস্ট যদি বেসিকটা তোমাদের স্ট্রং হয় বাকি জিনিসগুলো তোমরা ইজিলি করতে পারবে। তো জেড আমরা একটা জেড ইকুইভ্যালেন্ট বের করলাম, জেড ইকুইভ্যালেন্ট বের করে সেখান থেকে আমাদের টোটাল জেড আসতেছে কত 4 মাইনাস j2 প্লাস এই zp যেটা আর কি প্যারালালের কম্বিনেশনে যে ইম্পিডেন্স। তারপর আই নট হলো ভোল্টেজ বাই ইম্পিডেন্স করলে যেটা পাবো আই নট প্রাইম, এটা হলো হাফ অফ দি সলিউশন।
বাকি হাফ আমরা পাবো এটাকে আরেকবার সলভ করে। তখন আমাদের সার্কিট হবে দেখতে এরকম, তাই না? যে আমাদের এবার ভোল্টেজ সোর্স থেকে আমরা শর্ট করে দিচ্ছি এই জায়গাতে। এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল, এটাকে শর্ট করে দিলাম, কারেন্ট সোর্সটাকে রাখলাম। এখন আমাদের সলভ করতে হবে। তো তোমরা যে কোনো মেথডে করতে পারো, অথবা তোমরা যদি মেশ দিয়ে করো, এখানে যেমন মেশ দিয়ে করছে, তো মেশ অ্যানালিসিস করতে পারো I1 I2 I3। এখানেও তোমাদের একই রকম, যে I3 কিন্তু আমরা ইজিলি I5 লিখতে পারি, তাই না? সবার আগে এটা লিখবো, সিম্পলিফিকেশন আগে করব, তারপর আমরা বাকি কাজগুলো করব। তারপরে মেশ 1 এর জন্য তোমরা ইকুয়েশন লিখবা, যে মেশ 1 এর জন্য আমাদের আসবে হলো 8 প্লাস J10 মাইনাস J2 হলো কত, 8 প্লাস J8। এটা আসলে 8 প্লাস J8 I1 এর জন্য লিখলাম। তারপরে I2 কম্পোনেন্ট যেটা মাইনাস হয়ে আসবে, মাইনাস I2 হল কত, মাইনাসে মাইনাসে প্লাস J2 I2, আর I3 আসবে মাইনাস J10 I3। সো তিনটা পার্ট পেয়ে গেলাম। এখানে তোমরা 5টা বসাই দিবা, I3 এর জায়গায় এখানে 5 বসাই দিবা। 5 বসাই দিলে এটা আরো সিম্পলিফাই হবে, তখন আমাদের দুই ভ্যারিয়েবলের ইকুয়েশন থাকবে। ওকে, আর এরপর তোমাদের মেশ 2 এর জন্য তোমরা লিখবা, মেশ 2 তে এখানে আসবে তোমাদের প্রথমত 4 মাইনাস J4 I2, 4 মাইনাস J4 I2, তার সাথে I1 নেগেটিভ আসবে, মাইনাসে মাইনাসে প্লাস J2 I1, আর মাইনাসে মাইনাসে প্লাস J2 I3। সো এরপর তোমরা ওই যেভাবে আমাদের মেশ অ্যানালিসিসের অঙ্কটা দেখালাম, একইভাবে এটাকে সলভ করে আমাদের এখন I0 প্রাইম লাগবে। সো আমরা একটু আগাই, এখানে যদি দেখি যে আমাদের দুইটা ইকুয়েশন আসলো, তাই তো? এখান থেকে তোমাদের কি এগুলা হলো, স্যার এখানে সিরিজ প্যারালাল দিয়ে করা যেত না স্যার? এই জায়গায় করা যেত, ঠিক আছে, করা যেত, কিন্তু সমস্যাটা দেখো তোমাদের এই যে আমার দরকার হলো, আমাকে যদি এই সোর্সটা রেখে এগুলাকে সিম্পলিফাই করে আনতে হয়, আমার কিন্তু এই ব্রাঞ্চের কারেন্টটা দরকার। এই ব্রাঞ্চটাকে যদি আমি মিশায় ফেলি বা সিম্পলিফাই করতে গিয়ে যদি নাই হয়ে যায়, তখন তো আমার এই কারেন্টটা আলাদা করে বের করাটা ডিফিকাল্ট, তাই না? যদি এরকম হতো যে আমাকে এই কারেন্টটা একটা ব্রাঞ্চের, এই ব্রাঞ্চের কারেন্টটা বের করতে বলা হচ্ছে, তখন আমার বাকি জিনিসগুলো সিম্পলিফাই করে ফেললে সমস্যা নেই। বাট আমাকে যখন এই ব্রাঞ্চ, তুমি যখন সিম্পলিফাই করবা, তুমি তো একদম বাইরের পয়েন্ট থেকে সিম্পলিফাই করে ভিতরের দিকে যাবা, মানে সোর্সের কাছাকাছি যাবা। সো এই ব্রাঞ্চটা কিন্তু এই যে 4 যখন এটার রেসপেক্টে যখন সিম্পলিফাই করবা, তখন কিন্তু তোমাদের এই 4 আর মাইন্ড এগুলো কিন্তু সিম্পলিফাইড হয়ে আসতে থাকবে, এবং অনেক ঝামেলা আছে এখানে, তাই না? কারণ তোমাদের এখানে তো একটা টি ব্রাঞ্চও আছে। সো ওইভাবে করলে আসলে তোমরা অনেক রকম ডিফিকাল্টিস ফেস করতে পারো। ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? যদি সেম রেজাল্ট আসে তাহলে ভালো, আর যদি না আসে তোমাদের দেখো, তখন আমাদের নরমাল যেভাবে আমরা সলভ করে আসি সেভাবে সলভ করে আসতে হবে। কারণ অবশ্যই তোমাদের এই সার্কিটটা যেভাবে সিম্পলিফাই করতে যাবা, অনেক রকম ডিফিকাল্টিস আসতে পারে। আমরা এখানে সাবস্টিটিউট করে বের করছি, তোমরা ম্যাট্রিক্স মেথডেও করতে পারো। ইকুয়েশন 1 ইকুয়েশন 2 তে J3 I3 গুলোকে 5 বসাবা, 5 বসিয়ে ইকুয়েশন 1 ইকুয়েশন 2 লিখে তারপরে ম্যাট্রিক্স মেথডেও করতে পারো, অথবা এখানে সাবস্টিটিউশন মেথডে করেছে, করলে তোমাদের শুধু I2 টা বের করলাম, আর I2 হলো আমার এই কারেন্ট। সো I2 টা বের করলে I0 ডাবল প্রাইম হলো তার নেগেটিভ, করলে তোমাদের I0 ডাবল প্রাইম আসবে হলো এটা। সো देयरफॉर I0 সমান ছিল I0 প্রাইম প্লাস I0 ডাবল প্রাইম, করলে 6.12 অ্যাঙ্গেল 144.7। আমরা এই রেজাল্টটাই কিন্তু মেশে একবারই আমরা পেয়েছিলাম, তাই না? আমরা একবারই পেয়েছিলাম। সো সুপারপজিশন আমাদের যদি এরকম সিচুয়েশন হয় যেখানে আমাদের একবার সলভ করলেই হয়ে যাচ্ছে সার্কিটটা, সেখানে আসলে দুইবার সলভ করার দরকার নেই। সেসব সিচুয়েশনে সুপারপজিশনটা একটু ওয়েস্টেজ আর কি। বাট এখন আমরা আরেকটা সিনারিও দেখব যেখানে আমাদের সুপারপজিশন হলো মাস্ট বা ম্যান্ডেটরি বলা যায়। ওকে, হলো কখন হবে, এটা হলো তোমাদের একটু খেয়াল রাখো যে ডিফারেন্সটা কোথায় আগের সার্কিটের থেকে। ঠিক আছে, এখানে একটা সার্কিট দিলাম, এই সার্কিটে তোমাদের আগের সার্কিট থেকে ডিফারেন্সটা কোথায়, কেউ একটু চিন্তা করে বলো তো। একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে যেটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যে এসিতে যদি এরকম সমস্যা সার্কিট আসে, অবশ্যই তোমাকে সুপারপজিশন ছাড়া অন্য কোনো মেথড আর এখানে ডিসি সোর্স আর এসি সোর্স একসাথে আছে এই সার্কিটে, এটা ডিসি সোর্স এসি সোর্স একসাথে আগেও ছিল, তাই না? আমরা যখন সলভ করেছিলাম, আমরা হয়তো এই নরমাল ওয়েতে সলভ করতে পারতাম, তাই না? ফ্রিকোয়েন্সি আলাদা। হ্যাঁ, প্রাইমারি ডিফারেন্স হলো দেখো, এখানে cos 2t, এখানে ওমেগার ভ্যালু হলো 2, আর এখানে ওমেগার ভ্যালু হলো 5। এইটাই হলো সবচেয়ে বড় সমস্যা, তাই না? দুইটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির সোর্স। এতক্ষণ পর্যন্ত আমরা যেসব সার্কিট সলভ করেছি, যত এসি সোর্স ছিল সবই কিন্তু
সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ছিল, তাই না? আমরা আবার দেখি, এখানে একটা সার্কিট দেখলাম আমরা। ওকে, তো এই সার্কিটটায় ধরো এই সার্কিটটায় আমাদের দুইটা সোর্স, এই যে 5 অ্যাঙ্গেল 0 20 অ্যাঙ্গেল 90, ওদেরকে যদি আমরা টাইম ডোমেইনে লিখি ওদের ফ্রিকোয়েন্সি ওমেগা অবশ্যই একটা সিঙ্গেল ভ্যালু। এর আগের সার্কিটটা আমরা দেখি, এখানে যেমন দুইটা সোর্স 10 অ্যাঙ্গেল 45 3 অ্যাঙ্গেল 0, এই সিচুয়েশনে আমাদের ওমেগাটা আসলে কিছু বলা নাই, তার মানে আসলে ওদের একটা সিঙ্গেল ওমেগা ভ্যালু। বাট এখানে এক্সপ্লিসিটলি তোমাদেরকে দেখানো আছে যে আমার সাইনুসয়েডাল সোর্স দুইটার আসলে কি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, একটা হলো 2 একটা হলো 5। ওকে, তো এরকম সিচুয়েশনে অবশ্যই তোমাদের তখন নরমাল ওয়েতে তোমরা যদি সার্কিট অ্যানালাইসিস করো তাহলে কিন্তু তোমাদের হবে না। ওকে, সো দিস ইজ দ্য কাইন্ড অফ সিনারিও যেখানে তোমাদের সুপারপোজিশন ম্যান্ডেটরি মাস্ট। কিছু না বলা থাকলে তোমাকে যদি ডিরেক্টলি বলে, তোমাকে পরীক্ষায় হয়তো বললো যে সার্কিটটা সলভ করো, তুমি জাস্ট নরমালি নোড মেশ করে সলভ করে ফেললে হবে না, তখন তোমাকে অবশ্যই সুপারপোজিশন ইউজ করতে হবে। ওকে, বলা না থাকলে। সো এখানেও আমরা কি আমাদের কয়বার সলভ করতে হবে বলো? সুপারপোজিশন তো তোমরা খুব ভালো করেই শিখে আসছো, এই সার্কিটটাকে আমাদের কয়বার সলভ করতে হবে? তিনবার সলভ করতে হবে। তিনবার, ঠিক আছে, তিনটা সোর্স। সো তিনটা সোর্স থাকলে আসলে তিনবার সলভ করবা। আমাদের যদি ধরো বের করতে বললো যে ফাইন্ড ভি নট, ওকে, ভি নট বের করতে বলা হলো, সো ভি নট আমাদের তিনবার সলভ করতে হবে তিনটা সোর্সের জন্য। একবার আমরা পাবো v1 v2, তারপর লাস্ট টাইম পাবো আমরা v3, এবং এই তিনটাকে যোগ করলে তখন আমাদের এই রেজাল্টটা যেটা আসবে সেটাই হলো আমাদের ফাইনাল রেজাল্ট। এখন আমরা এটাকে কেস বাই মানে পার্ট বাই পার্ট ধরে সলভ করি। ওকে, তো প্রথমত আমরা v1 বের করব। ধরো আমরা প্রথমত লেট আস কিপ দ্য ডিসি সোর্স অনলি 5 ভোল্ট, এবং বাকি সব সোর্সগুলোকে বন্ধ করে দিব। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখো, এখানে ডিসি সোর্স অন রেখে বাকিগুলোকে অফ করে দিলে আমাদের কিন্তু রেজিস্টার ফিক্সড, বাট ক্যাপাসিটর ইন্ডাক্টর এলিমেন্টগুলো যদি থাকে এগুলো কিন্তু আসলে তখন কি ডিপেন্ডেন্ট অন ফ্রিকোয়েন্সি, সোর্সের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। সো এই ভ্যালুটা তোমাদের বারবার চেঞ্জ হবে তোমার সোর্সের ফ্রিকোয়েন্সি কত সেটার উপর, তাই না? আমরা তো ওই শুরুতেই দেখে আসছি যে ট্রিটমেন্ট অফ ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর ইন ডিসি এবং এসি দুইটাই জানতে হবে, তাই তো? মানে আমাদের ক্যাপাসিটর ডিসি তে হলো কি ওপেন, ইন ডিসি ক্যাপাসিটর হলো ওপেন, বাট ইন এসি এটার একটা ইম্পিডেন্স থাকবে 1/j⍵c। ইন্ডাক্টরও সেম, in DC inductor acts like a short circuit, but in AC inductor is it has an impedance যেটা হলো j⍵L। তো এজন্য আমরা সেই নলেজ রেখে আমরা এখন এটা আগাই। এখানে দেখি প্রথমত আমরা ডিসি সোর্সটাকে রাখবো। সো আমরা যদি ডিসি সোর্সটাকে রাখি, এরপর এখান থেকে দেখো প্রথমত আমরা 5 ভোল্ট রাখলাম। আমি এটাকে একটু একবার আঁকি এখানে, তাইলে তোমাদের পরীক্ষায় খাতা তোমরা কিভাবে করবা। প্রথমত তোমরা কি 5 ভোল্ট রাখবা, তারপর এখান থেকে যাবা, এটাকে 4 ওহম লিখলা। এবার দেখো ক্যাপাসিটর কি আসবে নাকি আসবে না। এখন এটা তো আমরা ডিসি সোর্স, তার মানে কি ফ্রিকোয়েন্সি হলো কত 0। তো ক্যাপাসিটর কিভাবে কাজ করে ডিসি তে, ইট ইজ এন ওপেন সার্কিট, তাই না? সো এটা ওপেন মানে কি, এটা লেখার দরকার নেই এখানে। অবশ্যই তোমরা যদি ভ্যালু বসো অবশ্যই বুঝবে কত 1/j⍵c। তোমরা যদি ওমেগার ভ্যালু এখানে 0 বসাও তাহলে কি হবে 1/0 আসবে, তাই না? তো 1/0 আসলে মানে কি ইনফিনিটি না? একটা ইনফাইনাইট ইম্পিডেন্স বা ইনফাইনাইট রেজিস্ট্যান্স মানে কি, এটা একটা ওপেন সার্কিট, ঠিক আছে? যেই পথে অনেক মানে ইনফাইনাইট পরিমাণ বাধা, সেটার ভিতরে কোনো কারেন্টই যাবে না। সো এটা একটা ওপেন সার্কিট, ওকে, এতটুকু মনে রাখলেই হবে। তারপরে সেকেন্ড কেসটা হলো তোমাদের এই 1 ওহমটা এখানে থাকবে, সো এখানে 1 আসবে। এরপরে কারেন্ট সোর্স তো ওপেন করে দিব, কারণ আমাদের বাকি সোর্সগুলো বন্ধ করতে হবে, এটা ওপেন করে দিলাম বাদ। এরপর ইন্ডাক্টর। আচ্ছা তোমাদের এবার আমাকে বলো ইন্ডাক্টর কি আসবে এখানে? যখন ডিসি তখন ইন্ডাক্টর কি, ক্যাপাসিটর হলো ওপেন সার্কিট, ইন্ডাক্টর হলো শর্ট সার্কিট, মানে ইন্ডাক্টর ইম্পিডেন্স কি j⍵L। আমরা যদি এটাকে 0 বসাই তাহলে কত আসবে 0 আসবে, তাই না? সো এটা একটা শর্ট সার্কিট হবে, এখানে ইন্ডাক্টর ছিল এটা শর্ট সার্কিট হয়ে, তারপরে এই সোর্সটাকে আমরা ভোল্টেজ সোর্সটাকে যদি অফ করে দিই তার মানে এটাকে শর্ট করে দিচ্ছি। শর্ট করে দিলে তখন আমাদের সার্কিটটা এরিয়া কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের দরকার হলো এই ভোল্টেজটা প্লাস মাইনাস ভি নট। সো তোমরা যেভাবে নরমালি সলভ করো সেভাবে বের করবা। এই দেখো এই সার্কিট আর এই সার্কিট মিলছে না, দেখো 4 ওহম 1 ওহম ডিসি সোর্স
এবং এই V1 এটার নাম দিলাম V1 এখন, ওকে, প্রথম পার্টে। এবার এটা বের করতে হবে। আর আমরা যদি নরমাল ওয়েতে ভোল্টেজ ডিভাইডার রুল বের করি, ডিভাইডার রুল দিয়ে করি, অবশ্যই কি 5 ভোল্ট আমার এখানে কিছু ডিসিপেট হবে, এখানে কিছু ডিসিপেট হবে। যদি তোমরা একটু ম্যাথসে ভালো হও অবশ্যই বুঝে যাবে যে 5 ভোল্ট আর এখানে 415, তার মানে আসলে এখানে 4 ভোল্ট এবং এখানে 1 ভোল্ট আসে। অথবা তোমরা নরমালি বের করতে পারো। অবশ্যই মনে রাখবা যে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করলে আমার কি ভোল্টেজটা এভাবে ডিসিপেট হয়, প্লাস মাইনাস এবং প্লাস মাইনাস। বাট আমাকে V1 চাইছে অপোজিট ডিরেকশন, সো একটা সাইন চেঞ্জের ব্যাপার আছে। সো নরমালি আমাদের যদি V1 ওহমের জন্য বের করতে হয়, আমাদের প্রথমত আসবে কি 1 ওহম ডিভাইডেড বাই 1 প্লাস 4 টাইমস 5 ভোল্ট, এবং সেই সাথে একটা মাইনাস সাইন আসবে, কারণ এটাকে উল্টা করে দেওয়া সাইনটা, সেখানে একটা মাইনাস দিতে হবে। তো দেখবা যে তোমাদের এখানে 5 5 কাটাকাটি গিয়ে -1 আসে। যদি দেখি আমরা এখানে একটা -1 আসবে, কেন? কারণ V1 টা আসলে কি উল্টা করে দেওয়া। আমাদের যদি এরকম একটা সার্কিট চিন্তা করো, আমরা নরমালি সার্কিটগুলোকে এইভাবে দেখি, তাই না? যখন আমরা সলভ করি, ধরো R1 R2 R3, যখন আমরা ডিসি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, R1 R2 R3, আমার যদি R2 এর অ্যাক্রসে ভোল্টেজ দরকার হয় V2, তখন কি আমাদের আসে এরকম ফর্মুলাটা, তাই না? R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 গুণ এখানে ধরো সোর্সটা হলো VS, সোর্স ভোল্টেজ VS, বাট ভোল্টেজ ক্লাসটা এইভাবে আসতেছে আমার প্লাস মাইনাস এবং প্লাস মাইনাস। এখন তোমার যদি এখানে এটাকে উল্টা করে দেওয়া থাকে, অবশ্যই কি তখন একটা সাইন, নেগেটিভ সাইন দিতে হবে, তাই না? তুমি এখান থেকে V3 পাবা এভাবে, বাট তোমাকে এখানে দেওয়া আছে V0 উল্টা করে, তখন তোমাকে বুঝতে হবে কি V0 হলো আসলে কি -V3। সো এর জন্য আর কি তোমাদের এই মাইনাস সাইনটা আসলে আসলো। তো তোমরা তো অনেক ডিসি ক্যালকুলেশনের সার্কিট সলভ করছো, অনেকেই তোমাদের প্রথম সিটি দিলা, তারপরে এখন সেকেন্ড সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ। সো এই জিনিসগুলো তোমরা আসলে বুঝবা খুব ভালো করে, আমার আর এটা নিয়ে বেশি বলার দরকার নেই। সো তোমাদের এখানে ক্যালকুলেশন আমি লিখে দিয়েছি। আচ্ছা, এটাকে আমি ইন শর্ট একবার ডিসকার্ড করে দিই, তাহলে তোমাদের সবকিছু আসলে এখানে স্লাইডে দেওয়া। সো আমরা পার্ট বাই পার্ট দেখব। সো এখানে তোমাদের এই প্রথম সোর্সটার জন্য আমরা পেয়ে গেলাম V1 হলো -1। এবার আমরা আরেকটা সোর্স ধরবো। ধরো এবার আমরা V2 বের করতে চাই, যেটা হলো আমাদের কিপিং অনলি দা ভোল্টেজ সোর্স। এই ভোল্টেজ সোর্সকে রাখবো, বাকি সব অফ করে দিব। সো সার্কিটে দেখি আমরা প্রথমে 10, এটাকে ফেজে নিয়ে যাব डायरेक्टली 10 অ্যাঙ্গেল 0। তো 10 অ্যাঙ্গেল 0 মাথায় রাখতে হবে ওমেগাটা কত এই কেসে। ইন দিস কেস ওমেগা ইজ অ্যাকচুয়ালি 2, এটা মাথায় রাখতে হবে। তারপরে 2 হেনরি, সো জে ওমেগা এল করবে এখানে, জে ওমেগা হল 2, এল হলো আমার 2, করলে তোমাদের এখানে আসবে কত J4। এই J4 এখানে লিখলাম। তারপরে কারেন্ট সোর্স ছিল এখানে একটা, বাট এটাকে অফ করে দেওয়া মানে ওপেন হয়ে যাচ্ছে কারেন্ট সোর্সটা এখান থেকে। এখানে যে কারেন্ট সোর্সটা ছিল সেটাকে ওপেন করে দিলাম। বাট আচ্ছা, এরপরে আমাদের 1 ওহম রেজিস্ট্যান্স আসলো। 1 ওহম রেজিস্ট্যান্স আসার পরে তারপরে ক্যাপাসিটর। তো এসি তে ক্যাপাসিটরের ইম্পিডেন্স থাকবে, সো 1/j ওমেগা c করব, 1/j ওমেগা 2, c এর ভ্যালু হলো কত 0.1, করে দেখব কত আসে। এখানে আসবে -j5 আসবে এখানে, কারণ এখানে 0.2 হয়, 1/0.2 আসলে 5, সো -j5। আর এখানে হলো 4 ওহম ডিসি সোর্স, ভোল্টেজ সোর্স, এখানে এটা শর্ট হয়ে গেল। এখন আমাদের বের করতে হবে এই ভোল্টেজটা 1 ওহমের অ্যাক্রস এই ডিরেকশনে, এখানে প্লাস এখানে মাইনাস। সো এখানে প্লাস এখানে মাইনাস, এই ডিরেকশনে বের করতে হবে, এটা নাম দিলাম V2। এখন এটাকে কিভাবে বের করা যায় বলো? আমরা কি নোড বেস করব নাকি কোনো ইজি ওয়ে আছে? বলো, যে কোনো একজন আমাকে আনমিউট করে বলো। ভোল্টেজ ডিভাইড করা যায় না? হ্যাঁ, তোমরা এখানে আসলে খুব ইজিলি মানে এগুলাকে কম্বাইন করে, আমার এটাকে রাখলাম, এটাকে কম্বাইন করে ফেলতে পারি। কম্বাইন করে ফেলে তখন কিন্তু আমার সার্কিটটা দেখতে অনেক সিম্পল হবে, তাই না? এটা প্লাস মাইনাস, এখানে একটা 10 অ্যাঙ্গেল 0 আছে, আর এখানে তোমাদের J4, আর এখানে তোমাদের 1, আর এটাকে কম্বাইন করে আমরা একটা ইম্পিডেন্স বের করতে পারি, তাই না? এটা হলো ZP বললাম প্যারালালে, কারণ এই দুটো প্যারালাল আছে। সো এটা অবশ্যই তোমাদের 4 প্যারালাল -j5 করে তোমরা যেটা পাবা সেটাই তোমাদের এখানে বসবে। এখন আমাদের দেখো, আমাদের দরকার হলো এই ভোল্টেজটা V2। সো খুবই ইজিলি আমরা যেটা বললাম, তিনটা রেজিস্ট্যান্স এবং এই ডিরেকশনে ভোল্টেজগুলো ডিফাইন করা, তাই না? সো V2 টা আমরা ইজিলি বের করতে পারি। তখন আমাদের V2 কি হবে, ভোল্টেজ ডিভাইডার করে আমরা 1 ডিভাইডেড বাই 1 প্লাস J4
প্লাস জেডপি যে ভ্যালুটা পাবো টাইমস কত 10 অ্যাঙ্গেল 0 করে যেটা আসবে, ঠিক আছে? করলে দেখবা তোমাদের এটা এখানে যে লিখে দেওয়া আছে, আমি এটাকে একটু লেখাগুলোকে ডিসকার্ড করে দিচ্ছি। এখন আমরা দেখি এটাকে এটা আসলো, এটাকে চিন্তা করতে পারি আমরা একটা প্যারালাল কম্বিনেশন করে আমরা এটাকে -4 প্যারালাল -j5 করে যেটা পাবো সেটাকে পরে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করতে পারি। একটু আগে তোমাদের যেটা বললাম ওইটাই তোমাদের এখানে লিখে দেওয়া আছে। সো এরপরে তোমাদের V2 পেয়ে গেলাম। আর লাস্ট পার্ট অফ দি সার্কিট হলো আমাদের, যেহেতু 5 ভোল্ট এবং 5 ভোল্ট ভোল্টেজ সোর্স দুইটাকে নিয়ে নেওয়া হয়েছে, এবার আমার কারেন্ট সোর্সটাকে নিয়ে ডিল করতে হবে। সো কারেন্ট সোর্স, আচ্ছা এখানে একটু খেয়াল রাখো, আমাদের কিন্তু কোশ্চেনটা তোমাদের টাইম ডোমেইনে দেওয়া আর আমরা ক্যালকুলেশন করতেছি ফেজার ডোমেইনে। সো ইট ইজ ইম্পর্টেন্ট যে তোমরা এগুলাকে আবার টাইম ডোমেইনে নিয়ে আসো, কারণ না নিয়ে আসলে কিন্তু তখন আমরা ফ্রিকোয়েন্সিগুলো বুঝবো না, ঠিক আছে? ডিসি তে তো কোনো সাইনুসয়েডাল সোর্সের মানে ডিসি রেজাল্টটা ডিসির মতনই পাবা একটা সিঙ্গেল ভ্যালু, বাট এসি রেজাল্টগুলো তোমার কি ফেজার ফর্মে আসবে, সেটাকে তখন অবশ্যই তোমাদেরকে টাইম ডোমেইনে লিখতে হবে। সো 2.498 অ্যাঙ্গেল -30 এটাকে যদি আমাদের টাইম ডোমেইনে লিখতে হয় কত, এই অ্যামপ্লিটিউড তারপরে কোসাইন ওমেগা টি, ওমেগার ভ্যালু আমাদের 2 ছিল এই কেসে, সো 2t আর অ্যাঙ্গেল হলো -30.79 -30.79, বুঝা গেছে? সো টাইম ডোমেইনে নিয়ে আসলাম, এটা হলো V2। এবার লাস্টলি আমাদের বের করতে হবে V3। এটার জন্য তোমাদের সার্কিটটা দেখি আমরা একটু, এখানে কি ছিল V3 এর জন্য আমাদের এটা থাকবে, শুধু এটা শর্ট হয়ে যাবে, এটাও শর্ট হয়ে যাবে। সো সার্কিটটা দেখতে হবে আমাদের এরকম, ওকে? এটাকে এখনো শর্ট করি নাই, শর্ট করলাম মাত্র, ওকে? সো শর্ট করে দিলে তখন আমাদের 2 অ্যাঙ্গেল, এখানে দেখো এখানে একটু ঝামেলা আছে, এই যে এখানে কিন্তু এটা কোসাইন ছিল, ডাইরেক্টলি ফেজারে নিতে পেরেছিলাম, এটাকে কি ডাইরেক্টলি ফেজারে নেওয়া যাবে? কেউ যদি এটাকে বাই চান্স ইকুয়ালস টু 2 অ্যাঙ্গেল 0 লেখো তাহলে কিন্তু ভুল, কারণ সাইনকে আমরা ফেজারে নিতে গেলে আগে কোসাইনে নিয়ে আসতে হবে, তারপর আমাকে যেতে হবে হলো তোমাদের ফেজারে। সো সাইনকে আমরা কি করতে পারি, 2 সাইন 50 কি হবে, তোমাদের এটাকে 2 অ্যাঙ্গেল 0 ধরলাম, তার সাথে মাল্টিপ্লাই করতে হবে 1 অ্যাঙ্গেল কত হবে, ওই ডায়াগ্রামটা মনে রাখো, সাইন হলো আমার এখানে ছিল আর কস ছিল, সো অবশ্যই 1 অ্যাঙ্গেল কত দিয়ে মাল্টিপ্লাই করব, -90, 1 অ্যাঙ্গেল -90 দিয়ে মাল্টিপ্লাই করব, করলে 2 1s অ্যামপ্লিটিউড গুলো মাল্টিপ্লাই করো, 2 1s কত 2, আর 0 আর -90 যোগ বিয়োগ হয়ে কত আসবে -90, সো 2 অ্যাঙ্গেল -90 আসলো আমার এখানে, বুঝছো? সো এখানে কিন্তু অনেক জায়গায় তোমাদের ভুল করার চান্স থাকে, একটু কেয়ারফুলি ক্যালকুলেশন করবা। যেমন এখানে তোমাদের মানে চিন্তা করতেছো হ্যাঁ যে সাইনুসয়েডাল সোর্সকে সুন্দর মতো আমরা ফেজারে লিখে ফেললাম অ্যামপ্লিটিউড এবং ফেজ দিয়ে, বাট কোসাইন যে আছে নাকি নাই সেটাও খেয়াল রাখতে হবে। সো 2 অ্যাঙ্গেল -90 আসলো, আর 1 ভোল্ট 1 ওহম থাকবে আর 4 ওহমটা এখানে থাকবে, এটা শর্ট করে দিলাম, সো নাই, এখানে এটা শর্ট করে দিলে এটা নাই, এবং এই ওমেগা আমার কত এখানে 5, সো 5 ধরে তোমাদের এই ইম্পিডেন্সগুলো বের করতে হবে, তখন তোমাদের জে ওমেগা এল আসবে কত, 5 2 যা 10 j10, আর এটা হলো তোমার 1 বাই জে 5.1 করলে এখানে 0.5 আসে, যেটাকে ইনভার্স করলে 2 -j2 আসে। এখন আমাদের দরকার হলো এই ভোল্টেজ V3, তাই তো? একটা ওয়ে হতে পারে আমরা যদি কারেন্ট I1 বের করতে পারি, I1 কারেন্ট বের করলে সেটার সাথে V3 হলো কি এই কারেন্ট ইনটু এই রেজিস্ট্যান্স I ইনটু R বা I ইনটু Z করলে V3 পেয়ে যাব, এটা একটা ওয়ে হতে পারে, ওকে? সো এখন এই কারেন্টটা I1 কারেন্টটা বের করব আমরা, এটাকে চিন্তা করতে পারি কি এটা আসলে কি তোমার এই I2 অ্যাঙ্গেল 90 এর একটা পোরশন যাবে এইদিকে আর একটা পোরশন যাবে এইদিকে, সো এই কারেন্টটা কত হবে, তখন আমাদের কারেন্ট ডিভাইডার রুল আমরা অ্যাপ্লাই করতে পারি, দেখি কিভাবে করা যেতে পারে। সো একটা ওয়ে হতে পারে আমরা প্রথমে এটাকে Z1 টাকে সিম্পলিফাই করে নিয়ে আসতে পারি, Z1 টাকে সিম্পলিফাই করে নিয়ে আসলে এটা ছোট হয়ে গেল সার্কিটটা, এরপর আমাদের I1 আমরা কারেন্ট ডিভাইডার রুল দিয়ে বের করতে পারি। আচ্ছা I1 এ যাওয়ার আগে একটু দেখি এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তখন আমাদের সার্কিটটা দেখতে হবে কি রকম, এই একটা পার্ট আর এখানে ছিল 1 আর এখানে অবশ্যই কি তখন ZP যেটা হলো তোমাদের 4 প্যারালাল -j2, এটা হলো j10, তাই না? এটা তো আমাদের এটাকে সিম্পলিফাই করলে দেখতে এরকম হবে। এখন আমাদের যদি এই কারেন্টটা দরকার হয় I1, কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী কি হবে,
তাহলে 2 অ্যাঙ্গেল মাইনাস 90। সো কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী আগে নিতে হবে এই ইম্পিডেন্সটা Z10 ডিভাইডেড বাই তারপর আসবে এই ইম্পিডেন্স টোটাল ইম্পিডেন্স Z10 এর সাথে 1 প্লাস ZP যেটা আমাদের এখানে Z1 হিসেবে লেখা আছে টাইমস অ্যাঙ্গেল হলো 2 অ্যাঙ্গেল মাইনাস 90 করে তোমাদের কারেন্ট I1 যেটা আসে। আর যদি আমরা এই কারেন্টটা পেয়ে যাই কোনোভাবে তখন আমাদের এই ভোল্টেজ হলো এই কারেন্ট এটার ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে এবং এটার রেজিস্ট্যান্স I1 into 1 করলে যেটা পাবো সেটা হলো আমাদের V3। এটাকে টাইম ডোমেইনে নিয়ে যেতে হবে নিলে 2.38 cos 5t ওমেগার ভ্যালু ছিল কত 5 মাইনাস 80। এখন আমরা একটু চাচ্ছি কনসিস্টেন্ট রাখতে কারণ শুরুতে আমাদের এটা সাইনুসয়েডাল সোর্স ছিল তো আমাদের এখানেও আসলে কি সাইনে নিয়ে যাওয়া উচিত তাই না। তো আমরা এটাকে সাইনে নিয়ে যাব। সো 2.33 cos 5t minus 80 কে যদি সাইনে নিতে হয় কত দিয়ে কত আমরা এখানে cos-এ আছি আমাকে যদি সাইনে যেতে হয় করতে হবে এই দিকে যেতে হবে তাই না ক্লকওয়াইজ দিকে আমরা এটাকে ধরেছিলাম প্লাস 90 করব আমরা। সো এই জায়গাতে একটা প্লাস 90 করতে হবে করলে কত আসে মাইনাস দিয়ে কি প্লাস 90 করলে প্লাস 10 বুঝা গেছে। সো আই হোপ তোমরা বুঝতে পারতেছো যে এখানে আমরা তাহলে সুপারপজিশন ইউজ করে তিনটা সোর্সের জন্য আলাদা আলাদা তিনবার অ্যানালাইসিস করলাম তাদের যেহেতু শুরুতে আমাদের টাইম ডোমেইন এক্সপ্রেশন ছিল অবশ্যই কি টাইমে নিয়ে যেতে হবে নাইলে তোমার রেজাল্ট আসবে কি দেখো আমরা যদি V1 আচ্ছা একটু এর পরের স্টেপটা আমরা যাই ওকে যে নাইলে তোমাদের রেজাল্ট আসছে কত টাইম ডোমেইনে V0 হলো প্রথমে আমরা ডিসি সোর্স থেকে পেলাম কত -1 যদি আগের সোর্সে যাই আচ্ছা আমি লেখাটাকে একটু সরাই দিচ্ছি আমাদের কনক্লুশন ড্র করতে হবে এখন। সো এখানে V0 তোমাদের আসছে প্রথমে ডিসি সোর্স থেকে আমরা পেলাম কত -1 ডিসি সোর্স থেকে আমরা পেলাম -1 এটা তোমাদের এখানে আসলো প্রথমটা। সেকেন্ডে আমরা V2 পেলাম 2.498 cos 2t মাইনাস অ্যাঙ্গেল আসবে। সো 2.498 cos 2t মাইনাস অ্যাঙ্গেল সেটা আসবে। আর V3 সোর্স হলো আমাদের এখান থেকে পেলাম 2.33 sin 5t plus 10। সো সবগুলোর যোগফল যেভাবে করতে হয় সুপারপজিশন সেভাবেই আমরা যোগগুলো করে দিলাম। আর খেয়াল রাখতে হবে কি আমাদের ওই যে আমাদের সাইন ইয়া অনুযায়ী মানে এই সোর্সটা কোসাইন সো এটা রেজাল্টও আমরা কোসাইনে রাখবো এই সোর্সটা সাইন সো এটা রেজাল্ট আমরা সাইনে রাখবো। যদি এটাকে না রাখতাম তাহলে আমাদের রেজাল্টগুলো কিরকম আসতো প্রথমটা দেখো প্রথমে আসতো -1 সো ফেজরে আসলে লেখাটা পসিবল না এভাবে ফেজরে এভাবে লেখা পসিবল না কারণ তখন তোমাদের এই V0 তখন আসতো কি যদি ফেজরে লিখতে যাও -1 আসবে আর এইটার রেজাল্ট আসবে কত এটা রেজাল্ট আসবে হলো তোমাদের 2.498 অ্যাঙ্গেল -30.79 সো 2.498 অ্যাঙ্গেল -30 এরকম কিছু একটা আসবে। আর তারপরে আমাদের 2.33 অ্যাঙ্গেল -80 আসবে। সো এইভাবে আসলে রেজাল্ট লিখলে কিন্তু পুরোটাই রং কেন কারণ ফ্রিকোয়েন্সি গুলো মনে হচ্ছে সেম তাই না। সো আমাদের তো আলাদা করে লেখার দরকার নেই কারণ এগুলো যোগ হয়ে যেত তাই না। অবশ্যই তোমাদেরকে টাইম ডোমেইনে নিয়ে লিখতে হবে যাতে বোঝার জন্য যে দুইটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি থাকলে তাদেরকে আসলে যোগ করা যায় না বেসিক্যালি তখন তোমাদেরকে ভেঙে ট্রিগোনোমেট্রিক অপারেশন করতে হবে বাট আমরা ওভাবে করব না আমরা এতটুকু পর্যন্তই রেখে দিব। দিস ইজ মাই অ্যানসার। স্যার আমরা ওইখানে সাইন ফাংশনের নিচে বলো আবার একটু বলো আমরা ওই যে V3 টাকে cos থেকে সাইনে কেন নিছে কারণ ইনিশিয়ালি আমার সোর্সটা কি ছিল সাইন ছিল তাই না সোর্সের ফরম্যাটে রাখতে হবে সোর্স সাইন ছিল এইজন্য আমরা cosটাকে সাইনে নিয়ে গেলাম। আমরা চিন্তা করে দেখো প্রথমে কিন্তু সাইনটাকে একবার cos-এ নিয়ে আসছি ফেজরে নেওয়ার জন্য তারপরে আবার ফেজরটাকে টাইম ডোমেইনে নিলাম সেটা আবার cos-এ আসছে সেটাকে সাইনে নিতে হবে তাই না। তো ইনিশিয়ালি যেভাবে দেওয়া ছিল যেভাবে দেওয়া সেভাবে রাখতে হবে এক্স্যাক্টলি ওকে। সো এই গেল তোমাদের সুপারপজিশন যেখানে তোমাদের এটা ম্যান্ডেটরি মাস্ট একটু ডিটেইলে করালাম কারণ এইরকম সিচুয়েশন তোমাদের হয়তো আগে আসেনি। আচ্ছা এবার সোর্স ট্রান্সফরমেশন এখানে সবই কিন্তু তোমরা জানো ডিসি তে করে আসছো তাই না। সোর্স ট্রান্সফরমেশনটা আমরা একটু দেখি বেশি কিছু নাই আজকে আমাদের এগুলো শেষ করে ফেলে পাওয়ারের যে নতুন নতুন টপিকগুলো সেগুলো আমরা আগামী দিন থেকে শুরু করব যেখানে আমাদের পাওয়ার ক্যালকুলেশনস খুবই ইম্পর্টেন্ট এসি ক্যালকুলেশনস জন্য কারণ সেখানে পাওয়ার পুরো অন্যভাবে আমরা সলভ করব ওকে। সো এই জিনিসগুলো পুরনো জিনিসগুলো আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ এতে তোমাদের টাইম কম লাগে। সোর্স ট্রান্সফরমেশন তোমাদের তো এই জিনিসগুলো মনে আছে তাই না যে আমার যদি এরকম একটা ভোল্টেজ সোর্স একটা ইম্পিডেন্স সিরিজে থাকে সেটাকে আমরা একটা কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ অ্যান ইম্পিডেন্স লিখতে পারি তাই না। কনভার্সনটা হলো এই ভিএস হলো জেডএসআইএস
আর যদি এখান থেকে আমাকে এই প্যারালাল ইম্পিডেন্সটা নিয়ে আসি তখন কারেন্টটা হবে কত vs বাই zs, তাই না? ভাইস ভার্সা যে কোনো একটা ফর্মে আমরা নিতে পারি। একটা ক্যালকুলেশনস ইজ দ্য বেস্ট ওয়ে টু ডেমনস্ট্রেট দিস মেথড। তো এখানে একটা সিচুয়েশন দেওয়া আছে, এখানে এটাকে বলে দিল যে ফাইন্ড vx ইউজিং সোর্স ট্রান্সফরমেশন। অবশ্যই তখন আমাদের এই 10 ওহমটাকে আমরা ইনট্যাক্ট বা আনচেঞ্জড রেখে বাকিগুলোকে আমরা সোর্স ট্রান্সফরমেশন করে করে ছোট করব, বুঝাইছে? তো ফার্স্ট কাজ কি হবে, একটাই সোর্স, অনেক ইজি ক্যালকুলেশন। সবার আগে কি করব আমরা, এটাকে যেহেতু সিরিজে আছে আপাতত একে কোনোভাবেই কম্বাইন করা যাচ্ছে না, সিম্পলিফাই করা যাচ্ছে না। তো কি করা উচিত আমাদের, এটাকে প্যারালালে নিয়ে আনতে হবে। 5 ওহমটাকে প্যারালালে আনলে অবশ্যই কি তোমাদের তখন এই 5 ওহম প্যারালালে চলে আসলে এটার সাথে 3 প্লাস j4 টাকে আমরা কম্বাইন করে ফেলতে পারবো। সো দেখি প্রথমে প্যারালালে নিয়ে আসলাম, এখান থেকে এই পার্টটাকে সেম রাখলাম অ্যাজ ইট ইজ, আর এটাকে আমরা প্যারালালে নিয়ে আসবো। সো 5 ওহম প্যারালাল উইথ কারেন্ট সোর্স আসলো। কারেন্ট সোর্সের ভ্যালুটা কি হবে, এখানে আমার is টা আসবে হলো vs বাই z, 20 অ্যাঙ্গেল -90 ডিভাইডেড বাই z কত 5 করলে আসবে, কাটাকাটি করলে দেবে এটা 4 আসে। 4 অ্যাঙ্গেল -90 ইজ অ্যাকচুয়ালি -j4, তাই না? কারণ 1 অ্যাঙ্গেল -90 আসলে কত -j, তো ওই জিনিসটা ইউজ করে আমরা এখানে -j4 লিখছি। তোমরা এভাবে লিখলেও কোনো সমস্যা নেই, সেম থিং। তো is বের করলাম। এখন আমাদের এই পার্টটুকু 5 এবং 3 প্লাস j3 কে কম্বাইন করে ফেলার একটা স্কোপ আছে, এটাকে কম্বাইন করব। এটাকে আমরা কম্বাইন করব, করলে আমাদের z1, এটাকে একটা নাম দিলাম z1, এটা আমাদের এরকম আসলো। এখন আমাদের সার্কিটটাকে আমরা কি করতে পারি, z1 টাকে আমরা আবার দেখো, এটাকে যদি একবার সিঙ্গেল একটা ইম্পিডেন্স নিয়ে আসতে পারি, তখন কারেন্ট সোর্সের সাথে একটা ইম্পিডেন্স ইন প্যারালাল আছে, এটাকে আবার সিরিজে নিয়ে যাব। তাহলে কি আমরা তখন 4 ওহম এবং -j13 টাকে কম্বাইন করতে পারবো। সো অ্যাকচুয়ালি তখন আমার কি ভোল্টেজ সোর্সের ভ্যালুটা হবে কি is ইনটু z1, তাই না? z1 is হবে। তো এখান থেকে আমাদের কারেন্ট সোর্স জানি আমরা, সো vs আসবে আমাদের -j4 গুণ এই ভ্যালুটা, করে আমরা সার্কিটটাকে তখন দেখতে আসবে এরকম, তাই না? যে আমরা এই ইম্পিডেন্সটাকে সিরিজে নিয়ে আসলাম। সিরিজে আনলে তোমাদের এটা হলো অ্যাকচুয়ালি দিস পার্ট, দাঁড়াও, এই পার্ট সিরিজে নিয়ে আসলাম, এই প্যারালাল পার্টটাকে আমরা সিরিজে নিয়ে আসলাম উইথ দ্য রিমেইনিং সার্কিট। আর vs টা আমরা কিভাবে পাচ্ছি, এখানে আমাদের vs টা আসছে হলো is যেটা ছিল -j4 গুণ এই ইম্পিডেন্সটা যেটা হলো তোমাদের কত 2.5 প্লাস j 1.25 করে তোমাদের যে এরকম আসে। এখন আমরা vx যদি বের করতে হয় ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব, তাই না? vx কত হবে, উপরে আসবে হলো 10 আর নিচে আসবে কি প্রত্যেকটা যোগফল আসবে, এখানে পুরোটা যোগফল আসবে গুণ vs যেটা হলো 5 j10 করলে যেটা পাবা সেটাই তোমাদের রেজাল্ট। সো সুন্দর করে দেওয়া আছে, ভোল্টেজ ডিভিশন করবা, করে তোমাদের রেজাল্ট এরকম আসবে। আচ্ছা একটু ফাস্ট যাচ্ছি, কারো যদি ধরতে প্রবলেম হয় একটু বইলো, ঠিক আছে? কারণ আমাদের আসলে এতটুকু পর্যন্ত সিলেবাস শেষ করতে হবে, আর একটু বাকি, ঠিক আছে? তো ওই পর্যন্ত আসলে শেষ না করলে তোমাদের নেক্সট দিন আমি নতুন টপিক শুরু করতে পারবো না। তো এটা ছিল তোমাদের সোর্স ট্রান্সফরমেশন একটা ক্যালকুলেশন। আরো অসংখ্য এক্সাম্পল তোমাদের বইয়ে আছে, তোমরা একটু দেখবা। লাস্ট টপিক যেটা আমরা কি কি দেখলাম, নোডাল অ্যানালাইসিস, মেশ, তারপর সুপারপজিশন, সোর্স ট্রান্সফরমেশন। লাস্টে বাকি থাকে থেভেনিনস থিওরেম। থিওরেমও আমরা করতে পারি। নর্টনটা তোমাদের জন্য আপাতত অত ইম্পর্টেন্ট না, বাট কিছুই না, থেভেনিনটাকে যদি আমরা সোর্স ট্রান্সফরমেশন করি তাহলে সেটা হয় নর্টন। ওকে, তো এখানে আমরা দেখি যে এখানে থেভেনিনস থিওরেমটাকে এখানে আমরা নর্টনে কিভাবে কনভার্ট করতে পারি। অবশ্যই সোর্স ট্রান্সফরমেশন দেখে আসতে হয় এটা করতে গেলে। সো আমরা এই জন্য সোর্স ট্রান্সফরমেশনটা দেখে নিলাম। এখন আমরা নর্টনে যাব, থেভেনিন থিওরেমে যাব। সেখানে অলরেডি আমরা কনভার্সনটা জানি। থেভেনিনস থিওরেম বের করতে গেলে কি মানে ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হয় আমাদের নরমালি। সো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের কি দুইটা পার্ট থাকে, একটা হলো কি থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, আর একটা হলো থেভেনিন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। তো একটা বড় সার্কিট থাকতে পারে দেওয়া, সেই সার্কিটের আউটপুট দুটো টার্মিনাল বলে দেওয়া হবে। সো এই সার্কিটটার আউটপুট টার্মিনাল হলো এটা, তার মানে
তো এই বাকি রিমেইনিং সার্কিটটাকে আমরা সিম্পলিফাই করে এইভাবে নিয়ে আসতে পারি। একটা ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ অ্যান ইম্পিডেন্স, যেখানে VTH টা হলো আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স বা ভোল্টেজ, যেটা তোমার আউটপুট টার্মিনালে আসবে। এই আউটপুট টার্মিনালটায় যে ভোল্টেজটা আসবে ওপেন থাকা অবস্থায়, সেই ভোল্টেজটাই হলো আমার VTH। আর থেভেনিন ইম্পিডেন্সটা হলো আমি যদি আউটপুট টার্মিনাল থেকে তাকাই সার্কিটের দিকে, আর টার্নিং অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস, ডিপেন্ডেন্ট না শুধু ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমাদের যে সার্কিটটা পাবো আমরা ZT ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, সেটা হলো আমাদের ZTH। এটাই ছিল তোমাদের কি থেভেনিন ইকুইভ্যালেন্টের ডেফিনিশন। এরপর আমরা একটা এক্সাম্পল দেখব, যেটা তোমাদের জন্য লাস্ট এক্সাম্পল আজকে। ওকে, তো ধরো তোমাদের এরকম একটা সার্কিট দেওয়া, ওকে, যে ফাইন্ড থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, এবং আউটপুট টার্মিনাল ডিফাইন করা আছে A নোড এবং B নোড। আচ্ছা ঠিক আছে, এটা আমি বেশিক্ষণ লাগবে না শেষ করতে। ওকে, তো তোমাদের এখানে থেভেনিন ইকুইভ্যালেন্ট আউটপুট থেকে আমাদের এই ভোল্টেজ AB টা বের করতে হবে। সো কি করা যেতে পারে, প্রথমত আমরা ZTH দেখব, তাই তো? একটা পার্ট দেখে আরেকটা পার্ট তোমাদের আমি আগামী দিন দেখাবো। সো প্রথমে যদি আমাদের ZTH বের করতে হয়, সিম্পলি কি আমরা এটাকে শর্ট করে দিব, তাই না? আমাদের এই দুইটার রেসপেক্টে ইম্পিডেন্স চেক করব আমরা, এটাকে শর্ট করে দিয়ে। তো শর্ট করে দিলাম, এখন আমাদের এই AB এর রেসপেক্টে ইম্পিডেন্স দেখতে হবে। সো চিন্তা করে দেখো, A থেকে আমরা যাব ওই এভাবে লিনিয়ার করে লিখবো, তাহলে আঁকলে আমাদের জন্য বুঝতে ইজি হবে। A টার্মিনাল থেকে আমাদের কি পাচ্ছি আমরা, এইগুলোকে C বলতে পারি, এটা যদি AB হয় এটাকে C বলতে পারি, আর এটাকে তো D বলা যাবে না কারণ তারা শর্টেড, সো এটাও C আমরা। সো চিন্তা করে দেখো, A থেকে আমি যখন C তে যাব, আমার -j6 এবং 8 দুইটাই কিন্তু প্যারালাল আসছে। তারপর C নোড থেকে আবার J12 এবং 4 প্যারালাল আসছে, করলে এটা আসলো। এখন আমরা খুব ইজিলি এই দুইটা প্যারালাল মিলে একটা হবে, এই দুইটা প্যারালাল মিলে আরেকটা হবে, দুটোকে যোগ করে দিলে ZTH পেয়ে গেলাম। দ্যাটস ইট। সো আপাতত আমি তোমাদের এতটুকু রাখলাম। এরপরে VTH বের করতে হবে, যেটা আমরা আগামী দিন দেখব। ঠিক আছে, VTH বের করলে তখন তোমাদের এটাই হবে কি ফাইনাল। আরেকটা সার্কিট আছে, সেটা আগামী দিন দেখব। ঠিক আছে, তোমরা এই জিনিসটা বাসায় দেখবা। ঠিক আছে, এটা এখান থেকে আমরা শুরু করব নেক্সট দিন, বাট আমাদের আরো অনেক কিছু নেক্সট স্লাইডে থাকবে। আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব আজকে। ওকে, কারো কি কোনো কোশ্চেন আছে নাকি বলো? থাকলে বলতে পারো, যেহেতু তোমরা বললা সিটি, এর জন্য আমি ছেড়ে দিচ্ছি। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে স্যার ক্যালকুলেটরে মানে ফেজারের হিসাবগুলো করার সময় কমপ্লেক্স মোডে দিয়ে করার সময় স্যার এটা কমপ্লেক্স নাম্বার হিসাবে রেজাল্ট আসে। স্যার এটাকে ফেজারে নেওয়ার কোনো অপশন আছে? বুঝি নাই, আবার বলো। তোমাদের কোথায় কমপ্লেক্স আসে? মানে হচ্ছে ক্যালকুলেটরে হিসাব নিকাশ করার সময় কমপ্লেক্স নাম্বার হিসাবটা আসে, হ্যাঁ, ওটাকে যদি আমি ফেজারে নিতে যাই তাহলে হচ্ছে স্যার মানে ক্যালকুলেটরে যে সরাসরি ক্যালকুলেটরের যে কমপ্লেক্সটা সেটাই তোমার আসলে ফেজার, তাই না? এটাকে তুমি যদি পোলার ফর্মে লেখো এটাই তোমার ফেজার, বাট অবশ্যই ক্যালকুলেটর বুঝবে না যে তুমি এটা কি সাইন হিসেবে রাখছো না কোসাইন। তোমার কনভেনশনটা হলো এটা আসলে কোসাইনে আছে টাইম ডোমেইনে, বুঝা গেছে? সো তুমি যখনই তুমি এরকম টাইম ডোমেইনে কিছু পাবা, সেটাকে তুমি কোসাইনে এনে ফেজার ডোমেইনে চলে যাবা, তারপরে তুমি ওটা কমপ্লেক্স নাম্বার। ক্যালকুলেটরের জন্য এটা একটা কমপ্লেক্স নাম্বার, তুমি কমপ্লেক্সে ক্যালকুলেশনস করবা। ঠিক আছে, তো এখানে আসলে তোমাদের মানে কমপ্লেক্স নাম্বারটাই তো ফেজার, তাই না? এখানে তো তোমার এটাকে আলাদা করে বোঝানোর কিছু নাই। তুমি দেখো, এটাও কিন্তু একটা ফেজার, 6.48 - j2.4, এটা কমপ্লেক্স নাম্বার, বাট এটা একটা ফেজার। কেন? মানে এটাকে তুমি পোলার ফর্মে লিখতে পারো, পোলার ফর্মে লিখলে একটা নাম্বার পাবা। তো নরমালি আমরা ইম্পিডেন্স গুলোকে এই ফর্মে লিখি, আর ভোল্টেজ বা কারেন্ট গুলোকে আমরা এই যে এই ফর্মে লিখি, পোলার ফর্মে। ঠিক আছে, কারণ ইম্পিডেন্সে দেখো, ওই যে এটা কিন্তু অলরেডি আমরা আসছি এই জিনিসগুলো আগের ক্লাসে বলেছিলাম। ইম্পিডেন্সকে দুই ভাগে লিখলে কি সুবিধা হয়, আইজে ফর্মে লিখলে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স বোঝা যায়। আর কারেন্ট গুলোকে বা ভোল্টেজ গুলোকে যদি আমরা পোলার ফর্মে লিখি, তাহলে আমাদের টাইম ডোমেইনে যেতে ইজি হয়। আমাদের যদি স্যার পোলার ফর্মটা দরকার হয়, ঠিক আছে, তো ক্যালকুলেটরতে সবসময় স্যার হচ্ছে কমপ্লেক্স ফর্মটা দেখাচ্ছে, তাহলে স্যার হচ্ছে মানে আমরা সরাসরি কনভার্ট করব। তোমার কোশ্চেন হলো ক্যালকুলেটরে আইজে ফর্মে আসে, এটা তো পোলার ফর্মে নেওয়াই যায়, তাই না? রেজাল্ট ডিসপ্লে করার অপশন আছে এখানে, অবশ্যই ক্যালকুলেটরে এটাকে পোলার ফর্মে ডিসপ্লে করা যায়। তোমরা যদি EX ইউজ করো, EX আমি EX এর জন্য বলছি, EX এ তোমাদের হ্যাঁ শিফট সেটআপে তারপরে তোমাদের কি নাম্বার 2 অ্যাঙ্গেল ইউনিট,
অ্যাঙ্গেল না, সরি, শিফট সেটআপে তোমাদের কমপ্লেক্স, আচ্ছা যাদের তোমরা চলে যেতে পারো, যাদের সিটির জন্য অনেক প্রেসারে আছো তোমরা চলে যেতে পারো। প্রথমে তোমরা কি করবা, বুঝতে পারছি, যেটা মোড আছে, হ্যাঁ বুঝতে পারছি। শিফট সেটআপে যাবা, তারপরে ডাউন অ্যারো দিবা, ডাউন অ্যারো দিলে তোমাদের 2 নাম্বার কমপ্লেক্সে যাবা, হ্যাঁ বুঝতে পারছি। কমপ্লেক্সে গেলে তারপরে তোমাদের রেজাল্ট ফর্ম আছে, 1 সিলেক্ট করলে আসবে a প্লাস bi ফর্মে, আর 2 সিলেক্ট করলে আসবে r n থিটা ফর্মে। এইটা সিলেক্ট করবা, তাইলেই তোমাদের কাজ হয়ে গেছে। বুঝতে পারছি, ধন্যবাদ। ওভাবে কনভার্সন করবা, ঠিক আছে? তাহলে আজকের জন্য আমি তোমাদের এখানেই রাখছি, মিটিংটা ক্লোজ করে দিব। ওকে, আগামী দিন আমরা কন্টিনিউ করব। সবাইকে খোদা হাফেজ, তোমরা চলে যেতে পারো।